আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণের উপর একটি ক্লাস নিব। ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দশম, আর্থিক বিবরণী আর হচ্ছে বিবরণী। দেখো শিক্ষার্থীরা, এখানে হিসাব নিকাশ করা হচ্ছে। হিসাব নিকাশ কখন করা হয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে লেনদেন সংগঠিত হওয়ার পর লেনদেনগুলোকে প্রথমে জাবেদা, তারপর খতিয়ানে আবার রেওয়া মিলে ট্রান্সফার করা হয়, অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান করা হয়, খতিয়ান থেকে রেওয়ামিল করা হয়, এরপর আর্থিক বিবরণী তৈরি করা হয়। তো শিক্ষার্থীরা দেখো, আর্থিক বিবরণীর দুইটা উদ্দেশ্য থাকে, আমরা জানি, সেটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা আর হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। তো শিক্ষার্থীরা এখন হিসাব নিকাশ করা হচ্ছে। হিসাব নিকাশটা হচ্ছে সাধারণত দেখা যায় ব্যবসার আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য প্রথমে হিসাব নিকাশ করে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা হয়। তো শিক্ষার্থীরা, লাভ ক্ষতিটা নির্ণয় করা হয় কোন পর্যায়ে বা আর্থিক বিবরণী কোন পর্যায়ে সেটা তোমরা অবশ্যই জেনেছো গত ক্লাসে। তাহলে নিশ্চয়ই তোমরা আজকের পাঠ সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের পাঠটি দেখো, এই হিসাব নিকাশের ভিত্তিতে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আজকে কি পাঠ তৈরি করা হয়। আজকের পাঠটি হচ্ছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ আজকে আমরা গত ক্লাসে মোট মুনাফা পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা নিট মুনাফা পর্যন্ত আলোচনা করবো, অর্থাৎ নিট মুনাফা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখাবো। তো আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, বিশদ আয় বিবরণী ছক আঁকতে পারবে, মোট মুনাফা নির্ণয় করতে পারবে, পরিচালন মুনাফা নির্ণয় করতে পারবে এবং নিট মুনাফা পারবে। দেখো শিক্ষার্থীরা, বিশুদ্ধ আয় বিবরণীর তিনটি সূত্র দেওয়া আছে। প্রথম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা হচ্ছে নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা গত ক্লাসে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা দেখিয়েছি। আজকে আবার আমরা দেখাবো। তোমরা প্রথমে সূত্রগুলো লক্ষ্য করো। তারপর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ। এরপরে যদি সমন্বয়ে সমাপনী মজুদ পণ্য থাকে তাহলে সেটা বিয়োগ করে দেখাইতে হয়। এই আগে আমরা এখানে এটা দেখাইনি, আমরা শুধুমাত্র তিনটা বিষয় দেখিয়েছি। এরপরে দেখো, পরিচালন মুনাফা ইকুয়াল টু হচ্ছে মোট লাভ মাইনাস পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ মোট লাভ থেকে পরোক্ষ পরিচালন ব্যয় বিয়োগ করলে হবে পরিচালন মুনাফা। আর নিট মুনাফা হচ্ছে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে, অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। শিক্ষার্থীরা, এখানে আমি একটু কথা বলে রাখি, আমরা পরিচালন মুনাফা বাহির করতে গেলে মোট লাভ থেকে পরোক্ষ পরিচালন ব্যয় বিয়োগ করতে হয়। তো পরোক্ষ পরিচালন ব্যয় কোনগুলো? আমরা প্রত্যক্ষ পরিচালন ব্যয় আমরা দেখেছি সেদিন, অর্থাৎ পণ্য যদি ক্রয় করে বিক্রয় করা হয় তাহলে ক্রয়ের সাথে জড়িত সকল খরচগুলোই হচ্ছে পরোক্ষ খরচ। আর যদি পণ্য যেহেতু ক্রয় করে বিক্রয় করা হয় আর পণ্য বিক্রয় করার সময় যে খরচগুলো সংগঠিত হয় এগুলো সবগুলোই হচ্ছে পরোক্ষ খরচ। তো শিক্ষার্থীরা, এই মোট লাভ থেকে পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ পণ্য ক্রয় করার পরে যখন এগুলো বিক্রয় করার উপযোগী করা হবে তখন বিক্রয় করার জন্য বেশ কিছু খরচ হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অফিস পরিচালনা করার জন্য অনেকগুলো খরচ হয়, সেই খরচগুলোই হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়। তো সেক্ষেত্রে আমরা এগুলো দেখাবো, তখন তোমরা মনে রেখো। এরপর হচ্ছে নিট মুনাফার সূত্রটা হচ্ছে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে আর অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। আমরা দেখাবো অন্যান্য আয় কোনগুলো, অন্যান্য ব্যয় কোনগুলো। আমি আরেকবার বিষয়টা একটু দেখি। এখানে মোট মুনাফার সূত্রটা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। আমরা প্রথমে মোট মুনাফা বাইর করব, যখন আমরা আর্থিক বিবরণী করব বিশদ আয় বিবরণীর মধ্যে প্রথমে আমরা মোট মুনাফা বাইর করব। তো মোট মুনাফা আমরা একবার দেখিয়েছি, আমরা রিপোর্টের জন্য সেই জিনিসটা আবারও দেখলাম। মোট মুনাফার পরে মোট মুনাফার রেজাল্টের সাথে আমরা যে পরিচালন বেটা হবে সেখানে এই যে এগুলো আমরা আগেও দেখেছিলাম, এখন একবার দেখালাম। মোট মুনাফার যে রেজাল্ট হবে সেটার সাথে আমরা পরিচালন ব্যয়গুলো বিয়োগ করব। তো পরিচালন ব্যয়ের এন্ট্রিগুলো তোমাদের মাথায় নিশ্চয়ই আছে। আমি আবারও বলছি, বেতন ভাতা, ভবন যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা, ছাপা ও মণিহারি, ডাক ও তার খরচ, বিদ্যুৎ খরচ, গ্যাস ও পানি, অফিসে গোডাউন ভাড়া, ইজারা ভাড়া, ব্যাংক চার্জ, বিপণন ও বিজ্ঞাপন খরচ, পেকিং খরচ, বিক্রয় পরিবহন, বিক্রয় কমিশন, বিমা সালামি, আইন খরচ, বাট্টা।
বিক্রয়, পরিবহন, রফতানি শুল্ক, সাধারণ খরচ, কর ও অভিকর, আপ্যায়ন খরচ, নিরীক্ষা ফি, অফিস সাপ্লাই, স্থায়ী সম্পদের অপচয়, অবলোপন, সুনামের অবলোপন, প্যাটেন্টের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, আর হচ্ছে কুড়ির সঞ্চিতি। তো এই বিষয়গুলো শিক্ষার্থীরা মনে রাখবে। সমন্বয়ে যদি কোনো বকেয়া থাকে যোগ করতে হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। আর স্থায়ী সম্পদের অবচয়, অবলোপন, সুনামের প্যাটেন্ট ট্রেডমার্ক অবলোপন, এগুলো সংশ্লিষ্ট যে এন্ট্রির সাথে দেওয়া থাকবে, যে পরিমাণ বাহির করার জন্য বলবো ওই অবচয়গুলো বাহির করে সেখানে বসাই দিতে হবে। তো শিক্ষার্থীরা আমি আগে বলেছিলাম যে পরিচালন মোট মুনাফা থেকে এই সমস্ত এন্ট্রিগুলো অর্থাৎ পরিচালন ব্যয়গুলো বিয়োগ করলেই হবে পরিচালন মুনাফা। এবার আমরা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করবো। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা ছাড়াও যদি ব্যবসা প্রতিষ্ঠানের অন্যান্য কোনো আয় থাকে, যা কোথাও বিনিয়োগ করে থাকে বা অন্যান্য কোনো খাতে আয় হয়, সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়গুলো যোগ করতে হবে, অন্যান্য ব্যয়গুলো পরিচালন মুনাফার সাথে প্রথমে অন্যান্য আয় যোগ করতে হবে। অন্যান্য আয়গুলো হচ্ছে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, বিনিয়োগের সুদ, ব্যাংক আমানতের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, উপভাড়া, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সালামি, অনাদায় পাওনা আদায়, বিবিধ আয়, প্রদত্ত ঋণের সুদ। তাহলে শিক্ষার্থীরা এই সমস্ত আয়ের সাথে সমন্বয়ে যদি কোনো বকেয়া থাকে তাহলে যোগ দিয়ে দেখা দিতে হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ করে দেখা দিতে হবে। তাহলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করার পর যে রেজাল্ট হবে সে তার সাথে অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। অন্যান্য ব্যয়ের এন্ট্রিগুলো লক্ষ্য করো শিক্ষার্থীরা। অন্যান্য ব্যয় হচ্ছে এখানে অন্যান্য আয় যে দেওয়া আছে, যা দেওয়া আছে তার বিপরীত এন্ট্রিগুলোই অন্যান্য ব্যয়গুলো লক্ষ্য করো। অন্যান্য ব্যয়গুলো হচ্ছে ব্যাংক ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, শিক্ষানবিশ ভাতা, মূলধনের সুদ, ব্যাংক চার্জ। তাহলে শিক্ষার্থীরা আমরা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করবো আর অন্যান্য ব্যয় বিয়োগ করবো। তাহলে অন্যান্য ব্যয়গুলো তোমরা জানতে পেরেছো যে এই ব্যয়গুলো যখন আমরা অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয় বিয়োগ করবো এবং এর সাথে যে রেজাল্ট হবে এটা যদি আমরা পরিচালন মুনাফার সাথে যোগ করি তাহলে নেট মুনাফা হবে, অথবা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে তা থেকে যদি অন্যান্য ব্যয়ের রেজাল্ট আমরা বিয়োগ করি তাহলে হবে নেট মুনাফা। তো শিক্ষার্থীরা তোমরা এতটুকু পর্যন্ত আমরা চার্টটা পড়লাম। আমরা আজকে অঙ্ক দেখাবো যে কিভাবে আমরা নেট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে পারি। দেখো, আরতি আর সঞ্চয় হিসাব রেখা নিম্নোক্ত রেওয়া মিলটি প্রস্তুত করে। রেওয়া মিলটি দেখো, রেওয়া মিল 31 ডিসেম্বর 2017 সালে। এখানে আছে পণ্য ক্রয় বিক্রয়, পণ্য ফেরত, বেতন, আন্তঃপরিবহন, বই পরিবহন, প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, ব্যাংকে জমা, মূলধন, দেনাদার, পাওনাদার, যন্ত্রপাতি, জমি, 10% ঋণ, পুঞ্জীভূত অবচয়। এখানে 10% ঋণের একটু কথা আছে 2020 সালে পদেও। তো আমাদের 2020 সালে পদেও হলো আমরা শুধুমাত্র 1 বছরের সুদ কাউন্ট করবো। আমরা 2017 সালে ডিসেম্বর মাসের অঙ্ক করতেছি, আমরা শুধুমাত্র 2017 সালের 1 বছরের জন্য সুদ নির্ণয় করব। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতির উপরে, আর হচ্ছে কুড়ির সঞ্চিতি। আর এই যে কুড়ির সঞ্চিতি যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে প্রারম্ভিক কুড়ির সঞ্চিতি অর্থাৎ পুরাতন কুড়ির সঞ্চিতি, সেটাকে আমরা সমাপনী কুড়ির সঞ্চিতি থেকে এটা বিয়োগ দিয়ে দেখাবো। আর আছে মজুদ পণ্য 1 জানুয়ারি, যেটাকে আমরা বলি প্রারম্ভিক মজুদ পণ্য। সমন্বয়গুলো লক্ষ্য করো। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা। এখানে যেটা কম সেটাকে কাউন্ট করতে হয়, তাহলে বাজার মূল্য 4,000 টাকা লিখতে হবে। যন্ত্রপাতির অবচয় 10%, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরে পরিচালন ব্যয় লিখতে হবে। বেতন 6,000 টাকা বকেয়া আছে, পরিচালন ব্যয় বেতনের সাথে যোগ করে দেখা দিতে হবে। বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2,500 টাকা, সেটা বিমা প্রিমিয়ামের থেকে পরিচালন ব্যয় বিয়োগ দিয়ে দেখা দিতে হবে। সম্ভাব্য কুঋণ 10% ধরতে হবে। মনে রেখো কুঋণ ধরা হয় দেনাদারের উপর, তো দেনাদারের উপর 10% কুঋণ ধরতে হবে, আর সেই কুঋণ থেকেই সমন্বয়ের এই কুঋণ থেকে রেওয়া মিলের কুঋণ সঞ্চিতি বিয়োগ করে দেখা দিতে হবে। আর ঋণের সুদ বকেয়া আছে, সেটা ঋণের সুদরা অন্যান্য ব্যয়ের মধ্যে দেখা দিতে হবে। তো শিক্ষার্থীরা আবার তোমরা অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে হচ্ছে আমরা মোট মুনাফা পর্যন্ত অঙ্ক আগে বাকিটা দেখো। মোট মুনাফা নির্ণয় করছে কিভাবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করছে। এখানে নিট বিক্রয় ব্যয় করার জন্য বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ দিয়েছে, লক্ষ্য করো। তারপর বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রিগুলো যেমন প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুদ পণ্য দেখো মধ্যখানে করে দেখে দিচ্ছে। আর ক্রয় থেকে ক্রয় ফেরত, অর্থাৎ আগে নিট ক্রয় বের করেছে, নিট ক্রয় বের করার জন্য ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিয়েছে। তারপর যে রেজাল্টটা হয়েছে
যেমন পারমিক মজুতপণ্য নিট ক্রয়ের রেজাল্ট 1,44,000, তার সাথে আন্তঃপরিবহন যোগ করা হয়েছে। এই তিনটা রেজাল্ট একসাথে যোগ করার পর সমাপনী মজুতপণ্য বিয়োগ করে দেখানো হয়েছে। সমাপনী মজুতপণ্য বিয়োগ করার পরে বিক্রিত পণ্যের ব্যয়ের রেজাল্ট হচ্ছে 1,45,000 টাকা। 2,86,000 হচ্ছে নিট বিক্রয়। 2,86,000 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,45,000 টাকা বিয়োগ করার পর মোট মুনাফা হচ্ছে 1,41,000। শিক্ষার্থীরা এটুকু তোমরা বুঝতে পেরেছো, এটা আমরা আগেও বলেছিলাম। তো এবার আমরা যেটা করব, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করব। পরিচালন ব্যয়গুলো কোনগুলো লক্ষ্য করো। বেতনের সাথে বকেয়া আছে, বেতন 20,000 টাকা, বকেয়া হচ্ছে 6,000 টাকা, টোটাল 26,000। বহি পরিবহন, বিজ্ঞাপন খরচ এগুলো আছে। এরপরে বিমা থেকে আমরা বলেছিলাম সমন্বয় যদি অগ্রিম থাকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে, সেখানে বিয়োগ দিয়ে দেখানো হয়েছে 2,500 টাকা। এরপরে অবচয় যন্ত্রপাতির উপর 2,80,000 টাকার উপর 10% হচ্ছে 28,000 টাকা অবচয়। আর সমাপনী ঋণ দেনাদারের উপরে ধরতে হবে 7,000 টাকার উপর 10% হচ্ছে 700 টাকা। আর রেওয়া মিলের যে কুরিন সঞ্চিতি দেওয়া আছে সেটা বিয়োগ দিয়ে দেখানো হয়েছে 500 টাকা, তাহলে হবে 2,000 টাকা কুরিন সঞ্চিতি। তাহলে শিক্ষার্থীরা এগুলো সবগুলোই হলো পরিচালন ব্যয়। তোমার চার্ট অনুসারে তোমরা মিলাই নিতে পারো যে চার্টে এই এন্ট্রিগুলো দেওয়া আছে। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে হবে পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়, এই অঙ্কের মধ্যে অন্যান্য আয় নেই। অন্যান্য ব্যয় আছে ঋণের সুদ, সেই 1 লক্ষ টাকা ঋণ আছে, সেই ঋণের উপরে 10% সুদ বিয়োগ করলে হবে 10,000 টাকা, তাহলে আমাদের নিট মুনাফা হবে 71,000 টাকা। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে হবে পরিচালন মুনাফা, আর পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয় বিয়োগ করলে হবে নেট মুনাফা। এই অঙ্কে যেহেতু অন্যান্য আয়, সেখানে আমরা অন্যান্য ব্যয় বিয়োগ দিয়ে দেখিয়েছি, সেখানে অন্যান্য ব্যয়টা বিয়োগ করার পরে হচ্ছে নেট মুনাফা। শিক্ষার্থীরা আমরা আরো একটি অঙ্ক দেখি। অপূর্ণ ট্রেডার্সের রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। দেখো, পারমিক মজুতপণ্য ক্রয় ও বিক্রয়, ডক চার্জ, আন্তঃপরিবহন, বহি পরিবহন, কমিশন প্রাপ্তি, বেতন, বিজ্ঞাপন, 10% বিনিয়োগ, হাতে নগদ, দেনাদার ও পাওনাদার, আমদানি শুল্ক, মণিহারি, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, উত্তোলন মূলধন, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, ব্যাংক জমাতিরিক্ত, বিক্রয় কমিশন, বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ। তাহলে এখানে টোটাল ডেবিট পাশে দেওয়া আছে 3,84,600, ক্রেডিট পাশেও 3,84,600। সমন্বয়গুলো লক্ষ্য করো। মজুত পণ্য 40,000 টাকা, যেটা 31/12/2017, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। অফিস খরচ বকেয়া আছে, অফিস খরচ বকেয়া, পরিচালন ব্যয় যোগ করে দেখা দিতে হবে। অব্যবহৃত মণিহারি থেকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে 500 টাকা। আর বেতন অগ্রিম, বেতন থেকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে। এই অঙ্কের আলোকে আমরা নিট মুনাফা নির্ণয় করবো, অর্থাৎ মোট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করবো। এবার বিক্রয় থেকে প্রথমে বিক্রয় ফেরত বিয়োগ করে নিট বিক্রয় বাইর করা হয়েছে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করা হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় যে এন্ট্রিগুলো আসছে আগের মতোই, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করা হয়েছে। নিট ক্রয়ের পরিমাণটা হচ্ছে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করা হয়েছে। আর আন্তঃপরিবহন, ডক চার্জ, আমদানি শুল্ক, এগুলোর রেজাল্টগুলো একসাথে যোগ করা হয়েছে। দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 30,000, নিট ক্রয়ের রেজাল্ট 70,000, আন্তঃপরিবহন 5,000, ডক চার্জ 10,000, আমদানি শুল্ক 7,000, টোটাল হচ্ছে 1,22,000। এর থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করা হয়েছে 40,000। তাহলে মোট মুনাফা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 82,000, আর নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করার পরে মোট মুনাফা হচ্ছে 68,000 টাকা। তো শিক্ষার্থীরা এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করব। পরিচালন ব্যয় কোনগুলো আছে লক্ষ্য করো। পরিচালন ব্যয় হচ্ছে বহি পরিবহন, আর যেহেতু আমরা আগেই বলেছিলাম অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়, সেই বেতনের সাথে অগ্রিম আছে সেটাকে বিয়োগ দিয়ে দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা যে সমস্ত এন্ট্রিগুলোর সাথে যোগ বিয়োগের এন্ট্রি অর্থাৎ অগ্রিম এবং বকেয়া থাকে, এগুলো প্রথম ঘরে বসাইতে হবে এবং এর রেজাল্টটা দ্বিতীয় ঘরে ট্রান্সফার করতে হবে। তাহলে বেতন থেকে অগ্রিম বিয়োগ করে দেখানো হয়েছে। বিজ্ঞাপন আছে, মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি, যেটা সমন্বয় দেওয়া আছে সেটাকে বিয়োগ দিয়ে দেখানো হয়েছে। অফিস খরচের সাথে বকেয়া যোগ করা হয়েছে। আর আছে বিদ্যুৎ খরচ, বিক্রয় কমিশন এবং বাট্টা প্রদান। তো এগুলো যোগ করলে তো টোটাল পরিচালন ব্যয় হচ্ছে 61,500। মোট মুনাফা থেকে মোট মুনাফা হচ্ছে 68,000, সেই মোট মুনাফা থেকে 61,500 বিয়োগ করলে হবে 6,500 টাকা। আর সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে। এই অঙ্কে অন্যান্য আয় আছে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদের সাথে বিনিয়োগের সুদ বকেয়া আছে। বিনিয়োগের সুদ বকেয়া হচ্ছে 2,000 টাকা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম বিনিয়োগের সুদটা কিভাবে বাইর করা হয়েছে। এখানে লক্ষ্য করে এই অঙ্কের মধ্যে
এই অঙ্কে বিনিয়োগ হচ্ছে 10%, বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা। অঙ্কে দেওয়া আছে 10% বিনিয়োগ 20,000 টাকা, 10% বিনিয়োগের উপর 10% সুদ বাইর করলে হবে 2,000 টাকা। 20,000 টাকার উপর 10% সুদ বাইর করলে হবে 20,000 টাকা। কিন্তু রেওয়া মিলে বিনিয়োগের সুদ দেওয়া আছে 800, কিন্তু আমার সুদ হওয়ার কথা 2,000 টাকা, কিন্তু দেওয়া আছে কত 800 টাকা। তাহলে বকেয়া রয়ে গেছে সেই 1200 টাকা। তাহলে বিনিয়োগের সুদের সাথে সেই বকেয়া সুদ 1200 টাকা যোগ করে টোটাল 2,000 টাকা আমাকে দেখাইতে হবে। তাহলে অন্যান্য আয় কোনগুলো শিক্ষার্থী? বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এবং বিনিয়োগের টোটাল যোগ করলে হবে 3300 টাকা। তাহলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়ের রেজাল্টে যোগ করা হয়েছে, তাহলে টোটাল হবে 9,800 টাকা। আর এর সাথে অন্যান্য ব্যয় বিয়োগ করা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত সুদ। ব্যাংক জমাতিরিক্ত সুদ 1,000 টাকা বিয়োগ করলে হবে নিট মুনাফা 8,800 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমি দুইটা অঙ্কেই দেখিয়েছি। তাহলে আমি আশা করি তোমরা এগুলো যদি করো তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এছাড়া যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে শিক্ষার্থীরা, এই সমস্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে তুমি আমাকে সরাসরি ফোনও করতে পারো। তোমাদের ডায়েরিতে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে, ফোন করে কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো। অথবা তোমরা ক্লাসগুলো দেখার পর ওখানেও কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে করতে পারো। তাহলে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর আমি দিব। তবে তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো। বারবার দেখলে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমি যেভাবে আলোচনা করেছি তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা খুব ভালো করে করবে। এখানে যে দেওয়া আছে প্রারম্ভিক মূল্যপূর্ণ 40,000 টাকা। সমন্বয়গুলো লক্ষ্য করো। প্রারম্ভিক মূল্যপূর্ণ 40,000 টাকা। প্রারম্ভিক মূল্যপূর্ণের মধ্যে প্রারম্ভিক সমন্বয় 1 নম্বর দেওয়া আছে সমাপনী মূল্যপূর্ণ 40,000 টাকা। আর প্রারম্ভিক মূল্যপূর্ণের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থীরা সেটা প্রারম্ভিক মূল্যপূর্ণ থেকে 500 টাকা মণিহারি টাকাটা বিয়োগ দিয়ে দেখা দিতে হবে, কারণ এটা প্রারম্ভিক মূল্যপূর্ণের সাথে অন্তর্ভুক্ত আছে, সেটাকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে। আর বিনামূল্যে পণ্য বিতরণ আছে 6,000 টাকা, সেটা নিট ক্রয় বাইর করার সময় ক্রয় থেকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে। পরিবহন খরচ 300 টাকা, পরিবহনের সাথে যোগ করে দেখাতে হবে। শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম, শুল্ক থেকে বিয়োগ দিয়ে দেখা দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা প্রথমে পরিচালন ব্যয় নির্ণয় করবা, তারপরে মোট মুনাফা নির্ণয় করবা, এরপরে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করবা। আমি আশা করি তোমরা এই কাজটা করতে পারবে। তো এই কাজগুলো করে পরে আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা আজকে আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো এবং সুস্থ থাকো। খুদা হাফেজ।